সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিত কোর্সের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে টেরোরিজম, বহুল আলোচিত একটি বিষয়। আমরা একটা ইমেজ দেখছি, এই ইমেজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ একজন মানুষ মুখোশ পরে আছে। আমি প্রতীকী অর্থে এটা সন্ত্রাসীর একটা ছবি হিসেবে দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই জেনে নেওয়া যাক সন্ত্রাসবাদ কি। বর্তমান বিশ্বে যেমন বৈশ্বিক মহামারী রয়েছে, ক্ষুধা রয়েছে, মন্দা রয়েছে, হাজার সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদ। এটা বহুল আলোচিত, বহু সমালোচিত একটি শব্দ সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ আসলে কি সে সম্পর্কে আমরা একটু আজকের আলোচনার মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করব। সন্ত্রাসবাদের সার্বজনীন কোনো সংজ্ঞা নাই, সকল মহলের কাছে গ্রহণযোগ্য কোনো সংজ্ঞা নাই। কারো কাছে যেটা সন্ত্রাসবাদ, অন্যের কাছে সেটা সন্ত্রাসবাদ নয়। সেজন্য বলা হয়ে থাকে যে ওয়ান ম্যানস টেররিস্ট ইজ অ্যানাদার ম্যানস ফ্রিডম ফাইটার্স। অর্থাৎ হয়তো একজনের দৃষ্টিকোণে সন্ত্রাসবাদ মনে হচ্ছে, আবার অন্যের দৃষ্টিকোণ থেকে সেটা সন্ত্রাসবাদী নয়, সেটা ফ্রিডম ফাইটার বা আমরা মুক্তিযোদ্ধা যেটাই বলি এটাই হতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। আমাদের ভারতীয় উপমহাদেশে তথা বাংলাদেশে স্বাধীনতার জন্য মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, এ সমস্ত ব্যক্তিরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের চোখে ওনারা হচ্ছেন স্বাধীনতাকামী, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমী। কিন্তু ব্রিটিশ সরকারের চোখে কিন্তু ওরা স্বাধীনতাকামী না, ওরা সন্ত্রাসবাদী। ঠিক একইভাবে বর্তমান সময়ে ভারতের কাশ্মীরে যারা আন্দোলন করছে স্বাধীনতার জন্য, কাশ্মীরি জনগণের চোখে ওনারা হচ্ছে স্বাধীনতাকামী, দেশপ্রেমী, আর ভারতীয় সরকারের চোখে তারা হচ্ছে সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদ। সুতরাং সন্ত্রাসবাদের সার্বজনীন সংজ্ঞা আসলে নেই। তারপরেও এই সন্ত্রাসবাদের যে কনসেপ্ট সেটা কিভাবে আসছে সম্পর্কে একটু বলে নিই। সন্ত্রাসবাদের ধারণাটা আসছে ফরাসি বিপ্লবের সাথে সাথে এটা আসছে। ফরাসি বিপ্লব যখন হয় তখন একটা সংগঠন হয়েছিল, দ্য রিজিম ডে লা টেরর। রিজিম ডে লা টেরর নামক একটা ফরাসি শব্দ, একটা সংগঠন হয়েছিল। ফরাসি বিপ্লবের মাত্রা বাড়ার সাথে সাথে এই সংগঠনের কার্যক্রম অনেক বেড়ে যায়, সন্ত্রাসী কার্যক্রমের বেড়ে যায়। এক পর্যায়ে এটা পুরো সংগঠনটাকে অবৈধ ঘোষণা করা হয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিক ক্রমান্বয়ে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী শব্দটা পৃথিবীর রাজনীতিবিদদের কাছে, পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কদের কাছে আসছে। পরবর্তীতে এই সন্ত্রাসবাদ কিভাবে আরো বিস্তারিত হয়েছে, প্রসার লাভ করেছে সে সম্পর্কেও আমরা জানবো। এখানে আমি একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। টেরোরিজম ইজ ইন ব্রড সেন্স the use of internal violence for political or religious purpose. রাজনৈতিক অথবা ধর্মীয় উদ্দেশ্যে যদি কোনো ভায়োলেন্স করে, সহিংসতা করে, সেটা সন্ত্রাসবাদ। It is used in this regard primarily to refer violence during peacetime or in context of war against non-combatants, mostly civilian or neutral military personnel. অর্থাৎ শান্তির সময়ে সাধারণ জনগণের বিরুদ্ধে এবং নিরপেক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যদি কোনো সহিংসতা করে, সেটা সন্ত্রাসবাদ হিসেবে পরিচিতি লাভ করবে। The term terrorist and terrorism originated during the French revolutions of late 18th century. 18শো শতাব্দীর গোড়ার দিকে একেবারে ওই ফরাসি বিপ্লব যখন হয় তখন এই সন্ত্রাসবাদের কনসেপ্টটা আসছে। এটা একটু আগে আমি বলে নিয়েছি।
তাহলে আমরা বুঝলাম যে সন্ত্রাসবাদ কি। সন্ত্রাসবাদ হচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে শান্তির পরিপন্থী যদি কোনো সহিংসতা করে সেটাকে আমরা সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করব। আবার এটা নিয়েও অনেকের ব্যাখ্যা আছে, অনেকের দ্বিমত আছে যে কারো চোখে এটা সন্ত্রাসবাদ হতে পারে, আবার অন্যের চোখে এটা সন্ত্রাসবাদ নাও হতে পারে, এটা মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত আমরা করতে পারি। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ইমেজটা তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমরা অনেক কিছুই এখানে অনেক কিছুর উত্তর তোমরা পেয়ে যাবে। আমরা বেসিক্যালি আমাদের ফোকাসটা থাকবে কজেস অফ টেরোরিজম, সন্ত্রাসবাদ কেন হচ্ছে, সন্ত্রাসবাদের পেছনে নেপথ্যে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করব আলোচনার মাধ্যমে। এই পিকচারে আমরা তিনটি গ্রুপের ছবি দেখছি। একটা গ্রুপ আমি এখানে দেখানোর চেষ্টা করছি, ঘোড়ার অশ্বারোহী তলোয়ার নিয়ে দৌড়াচ্ছে। আর একটা গ্রুপ একজন নেতা খুব সম্ভবত উনি মঞ্চে দাঁড়িয়ে আছেন, ওই জায়গায় ওঠার জন্য আরো অনেকেই চেষ্টা করছেন। তার মানে চেয়ার দখলের জন্য অনেকেই প্রতিযোগিতায় আছে, রশিদের ওই চেয়ার উঠার জন্য অনেকেই চেষ্টায় আছে, এটা রাজনৈতিক কারণ। আর 3 নম্বর যেটা দেখছি সেটা হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন বা অর্থনৈতিক আর্থসামাজিক যে কারণটা, সেই কারণটা আমরা দেখছি। এখানে দেখা যাচ্ছে কিছু লোক হাতে এক ধরনের ঝাড়ু সম্ভবত নিয়ে বসে, তার মশাল নিয়েছে হাতে। তাহলে সন্ত্রাসবাদের এই পিকচারের মাধ্যমে, এই ইমেজের মাধ্যমে আমরা তিনটি কারণ দেখতে পাচ্ছি কেন সন্ত্রাসবাদ হচ্ছে। এর নেপথ্যে তিনটি কারণ দেখছি। একটা হচ্ছে রিলিজিয়াস কারণ বা ধর্মীয় কারণ, ধর্মের যে প্রসার সেগুলো বাড়ানোর জন্য, ধর্মান্তরিত করার জন্য। আর একটা কারণ দেখছি যে চেয়ার দখল নিয়ে তার ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় একটা গোষ্ঠী ক্ষমতায় আছে, তাদেরকে হটিয়ে অন্যরা ক্ষমতা দখল করার জন্য অনেক সময় সন্ত্রাসবাদ হয়, সহিংসতা হয়। তারপর তৃতীয় যে কারণটি দেখছি সেটা হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ রাজনৈতিক আর্থসামাজিক কারণেও সন্ত্রাসবাদ হয়। যেমন একটা সমাজে যদি আয় বৈষম্য চরম আকার ধারণ করে, একটা সমাজে যদি এক্সপ্লয়টেশন হয়, শোষণ থাকে, কেউ উচ্চবিত্ত হয়, কেউ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই যে ডিফারেন্সটা, যে ডিসক্রিমিনেশনের যে ডিফারেন্সটা, গ্যাপটা, এটা যদি অনেক বড় আকার হয়, কেউ 10 তলায় থাকে, কেউ একেবারে না খেয়ে মরে যায়, ওরকম হলে যারা বঞ্চিত সম্প্রদায়, যারা সমাজের মধ্যে হতদরিদ্র সম্প্রদায়, তারা অনেক সময় সন্ত্রাসবাদের কমিটেড হতে পারে, সন্ত্রাসবাদের সাথে সংযুক্ত হতে পারে। যাই হোক, আমরা তাহলে সামনের দিকে যাই। আরো সন্ত্রাসবাদের অনেকগুলো কারণ আমরা দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি পলিটিক্যাল যে কারণটা, পলিটিক্যাল কারণে, এটা আফ্রিকার কোন একটা দেশের ইমেজ। এখানে সন্ত্রাসবাদী কার্যক্রম হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই সন্ত্রাসবাদের কারণেও, পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে সন্ত্রাসবাদের সৃষ্টি হয়। এটা আমি একটু উদাহরণ দিলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। ইরাক, আমরা সবাই পরিচিত ইরাকের সাথে, মধ্যপ্রাচ্যের একটি তেল সমৃদ্ধ রাষ্ট্র ইরাক। এই ইরাকে প্রধানত 3টি গোষ্ঠী রয়েছে, শিয়া, সুন্নি এবং কুর্দি, এই 3টি গোষ্ঠী। কিন্তু এই তিন গোষ্ঠীর লোক ইরাকে বসবাস করলেও সংখ্যায় বেশি হচ্ছে শিয়া, আর সংখ্যায় মাঝামাঝি হচ্ছে সুন্নি, কম সংখ্যক আছে কুর্দি। কিন্তু ক্ষমতায় যারা ছিলেন সবসময়, একেবারে 1960-এর দশক থেকেই যারা ক্ষমতায় আসছে, সবসময় সংখ্যালঘুদের মধ্যে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তার মানে সুন্নি থেকে রাষ্ট্রীয় ক্ষমতায়, সাদ্দাম হোসেন সুন্নি গ্রুপের প্রতিনিধি ছিলেন এবং উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন ধরে। ফলশ্রুতিতে উনি শিয়াদেরকে এবং কুর্দিদেরকে গণহারে একেবারে ম্যাস ডিস্ট্রাকশন ওয়াপন দিয়ে, গণবিধ্বংসাস্ত্র দিয়ে প্রচুর মানুষকে হত্যা করেছেন, গণহত্যা চালিয়েছেন। এই যে রাজনৈতিক উদ্দেশ্যে
একটা গোষ্ঠীকে অবদমিত করে রাখা, হত্যাকাণ্ড চালানো, এবং তারাও একটা সময় গিয়ে সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সন্ত্রাসবাদী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। কিভাবে এরকম রাজনৈতিক আমাদের প্রতিবেশী দেশ ভারতেও অনেক প্রদেশ রয়েছে, সে সমস্ত প্রদেশের মধ্যে তারা স্বাধীনতাও চাচ্ছে, যেমন কাশ্মীর, আমাদের প্রতিবেশী আসামেও স্বাধীনতাকামী গোষ্ঠী আছে। তারা রাজনৈতিক কারণেও ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। তাহলে আমরা একটু সামনে যাই। শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে একটা চাঁদ তারা আর একটা সনাতন ধর্মাবলম্বীর একটা প্রতীক অং বলে সম্ভবত এটা, আর এটাও অন্য কোনো ধর্মের প্রতীক হবে। আর এটা হচ্ছে ক্রুশ চিহ্ন, ক্রুশের খ্রিস্ট ধর্মের প্রতীক। তাহলে এই চারটি প্রতীকের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি ধর্মীয় যে ডমিনেন্স, ধর্মীয় যে আধিপত্য, সেই ধর্মীয় আধিপত্যকে ছড়ানোর জন্য, সেই ধর্মীয় আধিপত্যকে প্রসার করার জন্য অনেক সময় সন্ত্রাসবাদের আশ্রয় নেয়। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে বর্তমানে যে আইএস, তারপর বা অন্যান্য অনেকগুলো ধর্মীয় সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো বা বাংলাদেশেও যে সমস্ত ধর্মীয় সংগঠন রয়েছে, তারা একসময় তাদের ধর্মীয় যে আদর্শ সেটা ছড়িয়ে দেওয়ার জন্য, সাধারণ মানুষের কাছে জোর করে পৌঁছানোর জন্য বা জোর করে ধর্মান্তরিত করার জন্য অনেক সময় সন্ত্রাসবাদের আশ্রয় নেয়। অর্থাৎ প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানব মুক্তি, মানবের শান্তি। এই মানব মুক্তি বা মানব শান্তির জন্য, বা আমাদের ইসলাম ধর্মের কথাই বলি, ইসলাম ধর্মের মূল কথা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। এই শান্তিকে যখন ধর্মকে পবিত্র উদ্দেশ্য ব্যবহার না করে যদি সেটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো সম্প্রদায় জোর করে অন্য কোনো গোষ্ঠীর কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সেটা সন্ত্রাসবাদের রূপ নেয়। দুদিক থেকে সন্ত্রাসবাদের রূপ নেয়। যারা এই জোর করে ধর্মীয় বিধিবিধান চাপানোর চেষ্টা করে, ধর্মান্তরিত করার চেষ্টা করে, তাদের মধ্যে থেকেও সন্ত্রাসবাদ থাকতে পারে। আর যাদের উপর চালায় তারাও হয়তো তাদের মধ্যে থেকে সন্ত্রাসবাদের থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এটাতে আমরা দেখছি ইমেজের মধ্যে যে লো স্যালারি, কম ইনকাম, লো ইনকাম ফ্যামিলি, লো এডুকেশন চিলড্রেন। অর্থাৎ একটা মানুষ যখন কম ইনকাম করবে, তার যখন আয় কম হবে, তখন তার ফ্যামিলির ইনকামটা কম হবে, ফ্যামিলির যে এক্সপেন্ডিচার সেটা কম হবে, এবং ওই পরিবারের যে বেসিক নিডগুলো আছে, মৌলিক চাহিদা যেগুলো আছে, সেগুলো পুরোপুরি সম্পূর্ণভাবে হয়তো তারা ফুলফিল করতে পারবে না। আর যার কারণে কম ইনকাম থাকলে ওই ব্যক্তির পরিবারের ছেলে মেয়ে থাকলে তাদের এডুকেশনটা নিশ্চিত হবে না। দারিদ্র্যের কারণে তাদের প্রপার এডুকেশন থাকবে না। প্রপার এডুকেশন না থাকলে আবার ওই তাদের ছেলে মেয়ে পর্যায়ে গিয়ে তারাও প্রপার এডুকেশন পাবে না। এই যে সার্কেলটা, কম ইনকাম, কম বেতন, ফ্যামিলির কম ইনকাম এবং তাদের ছেলে মেয়ে প্রপার এডুকেশন না পাওয়া, এটার কারণে অনেক সময় একটা পর্যায়ে গিয়ে সৃষ্টি হয়, সন্ত্রাসবাদের সৃষ্টি হয়, যেটাকে আমরা আখ্যায়িত করেছি সোশিও ইকোনমিক কন্ডিশন। সোশিও ইকোনমিক কন্ডিশনের কারণেও সন্ত্রাসবাদ তৈরি হতে পারে। এটা যে সমস্ত রাষ্ট্রগুলোতে, বিশেষ করে পুঁজিবাদী রাষ্ট্রে, যেখানে আয় বৈষম্য চরম আকার ধারণ করেছে, যেখানে বর্জ্য শ্রেণী রয়েছে, যেখানে শ্রেণীর ভেদ রয়েছে, অর্থাৎ শ্রেণী ক্লাস ডিস্টিংশনটা রয়েছে, শ্রেণীভেদ রয়েছে, ওই রাষ্ট্রগুলোতে অনেক সময় বঞ্চিত শ্রেণী, শোষিত শ্রেণী, অসহায় শ্রেণী রুলিং
শ্রেণীর বিরুদ্ধে বা বর্জ্য শ্রেণীর বিরুদ্ধে, যারা পুঁজিপতি, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আক্রমণ করে, পরিচালনা করে। এই বিষয়টা বর্তমান সময়ে আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করেছি। এটা শুধু একটা সমাজ বা একটা রাষ্ট্রের ক্ষেত্রে, একটা দেশের ক্ষেত্রে নয়, এটা গ্লোবালি সমস্যাটা হচ্ছে যে আমরা দেখছি যে রাষ্ট্রগুলো পুঁজিবাদী রাষ্ট্র, পাশ্চাত্যের যে রাষ্ট্রগুলো একেবারে পুঁজিবাদের সর্বোচ্চ শিখরে চলে গেছে, এবং রেস্ট অফ দি ওয়ার্ল্ড, বাকি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো, তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো একেবারে পিছিয়ে পড়া রাষ্ট্র। স্বাভাবিকভাবেই ওই রাষ্ট্রগুলো থেকে ওই রাষ্ট্রগুলোর সচেতন মানুষরা বা একটা গোষ্ঠী উন্নত রাষ্ট্রের বিরুদ্ধে, পাশ্চাত্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে, সন্ত্রাসবাদ শুরু করে। আমরা দেখি ইউরোপ আমেরিকার মধ্যে যে সমস্ত সন্ত্রাসবাদী হামলাগুলো হয়, এই হামলাগুলোর অধিকাংশই তৃতীয় বিশ্বের অথবা অনুন্নত বিশ্বের কোনো রাষ্ট্রের নাগরিকরা সংগঠিত করে। কেন? দীর্ঘদিনের বঞ্চনা থেকেই, এই দীর্ঘদিনের হতাশা, দীর্ঘদিনের শোষণ থেকে এই সৃষ্টি হয়, সন্ত্রাসবাদের সৃষ্টি হয়। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে আর্থসামাজিক অবস্থানগত কারণেও সন্ত্রাসবাদের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এই ইমেজের মাধ্যমে আমরা একটা বিষয়, তোমাদের কি আইডিয়া আছে দেখো, একটু খেয়াল করো শিক্ষার্থীরা। আমরা দেখছি একজন, এই কার্টুনটা সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো রাজা বাদশাহ বা মধ্যযুগীয় কোনো রাজা বাদশার কার্টুন হবে। তার হাতে একটা তরবারি আছে এবং তরবারির নিচে অনেকগুলো, কার্টুনের মধ্যে অনেকগুলো মানুষের ছবি দেখছি, আর নিচে যে লেখাগুলো আছে সেগুলো ডিক্টেটরশিপ, তারপর ডিরেক্ট ডেমোক্রেসি, রিপাবলিক, রিপ্রেজেন্টেটিভস, এই কথাগুলো আছে। এই ইমেজের মাধ্যমে একটা জিনিস খুব ভালো করেই স্পষ্ট হচ্ছে, যে বা যারা গণতন্ত্র চায়, যে বা যারা জনগণের বাক স্বাধীনতা চায়, জনগণের মৌলিক অধিকারের কথা বলে, স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে, যে রাষ্ট্রগুলোতে স্বৈরতন্ত্র রয়েছে অথবা বাদশাহী শাসন রয়েছে অথবা একনায়কতন্ত্র রয়েছে, ওই রাষ্ট্রগুলোর শাসকরা বা শাসকের পেটুয়া বাহিনী অনেক সময় গণতান্ত্রিক আমিদেরকে হত্যা করে তাদের যে গণতান্ত্রিক যে চেতনা সেটাকে রুদ্ধ করে। তো ফলশ্রুতিতে তারা একটা সময় গিয়ে, এই যে আমি ইমেজের মধ্যে যে যাদের দেখছি, এই যে জনগণ, এই জনগণ এক সময় গিয়ে শাসকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুপ্ত হামলা অথবা গেরিলা আক্রমণ, এই ধরনের বিভিন্ন হামলা করে, যে হামলাকে শাসক বাহিনী, এই শাসক হয়তো বলে বেড়াবে এটা সন্ত্রাসী আক্রমণ, কিন্তু সাধারণ মানুষ সেটাকে, বা যারা গণতন্ত্রের পক্ষে আছে তারা বলবে এটা গণতান্ত্রিক আন্দোলন। তার মানে সন্ত্রাসবাদটা কারো চোখে গণতান্ত্রিক আন্দোলন বা দেশপ্রেমের পরিচায়ক, আবার শাসকের চোখে বা অন্যের চোখে সেটা অনেক সময় হচ্ছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অথবা সন্ত্রাসী আন্দোলন। যেমন ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, যে সংগ্রাম হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, সেটা ইসরায়েলের, ফিলিস্তিনের চোখে এটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, দেশপ্রেমের বহিঃপ্রকাশ। আবার ইসরায়েলের মত উৎকৃষ্ট যে সমস্ত রাষ্ট্র রয়েছে, ইসরায়েলকে যারা সমর্থন দেয় বা পশ্চিমা মিডিয়াগুলো তাদেরকে উপস্থাপন করে সন্ত্রাসী বাহিনী হিসেবে বা টেরোরিস্ট হিসেবে। তার মানে সন্ত্রাসীর, যেটা একটু আগেই বলেছিলাম, সন্ত্রাসীর আসলে সর্বজন গৃহীত সংজ্ঞা নেই। কারো চোখে সেটা সন্ত্রাস, আর অন্যের চোখে সেটা অন্য আন্দোলন। আচ্ছা, যা হোক, তাহলে আমরা বুঝলাম যে গণতন্ত্র বা আনডেমোক্রেটিক গভর্নমেন্ট, একটা রাষ্ট্রের সরকার যখন আনডেমোক্রেটিক হয়, অগণতান্ত্রিক হয়, তখন এই অগণতান্ত্রিক
সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সাধারণ মানুষও অনেক সময় সরকারকে হটানোর জন্য গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়, সহিংসতার আশ্রয় নেয়, যেটাকে হয়তো ওই শাসক সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে চালিয়ে। শিক্ষার্থীরা আমরা দেখছি এলিনিয়েটেড ইন্টেলিজেন্সিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এলিনিয়েটেড ইন্টেলিজেন্সিস্ট এটা হচ্ছে কোন রাষ্ট্রের যখন একেবারে কোন একটা এথনিক গ্রুপ বা নৃতাত্ত্বিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষাধিকার বা সভ্য সমাজ থেকে এলিনেটেড থাকে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তাদের মধ্যে বুদ্ধির যে বিকাশ, তাদের মধ্যে সচেতনতার যে বিকাশ, সভ্যতার যে বিকাশ, সেটা যদি প্রপারলি না ঘটে, এক সময় তারা হয়তো সন্ত্রাসবাদের আশ্রয় নেয়, সন্ত্রাসবাদের সংগঠন করে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশে যে রাষ্ট্রগুলোতে বিভিন্ন জাতিসত্তার মানুষ বসবাস করে, তারা যদি মেইন স্ট্রিম, যারা ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকে, ক্ষমতার যে মূল প্রবাহ, সেই মেইন স্ট্রিম যদি তাদেরকে এক্সপ্লয়েট করে, শোষণ করে, বঞ্চনার মধ্যে রাখে, একটা সময় তারা ওই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়। এটাও একটা কারণ। আরেকটা হচ্ছে যদি কোনো গোষ্ঠীর মধ্যে বা কোনো সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসবাদের নেগেটিভ যে প্যাসেজ আছে, নেগেটিভ যে বিষয়গুলো আছে, সন্ত্রাসবাদ কি সেটা সম্পর্কে যদি তাদের স্পষ্ট কোনো ধারণা না থাকে, তখন তাদের মধ্যেও সন্ত্রাসবাদের যে চেতনা সেটা জাগ্রত হতে পারে। আমরা দেখছি যে ইমেজের মধ্যে ইউএস মিলিটারি, ইউএস আর্মি আগ্রাসন দেখছি, অ্যাক্ট অফ আগ্রাশনস। আগ্রাসন থেকেও সন্ত্রাসবাদের তৈরি হয়। আগ্রাসন থেকে কিভাবে সন্ত্রাসবাদের তৈরি হয় খেয়াল করো। আমেরিকা যে রাষ্ট্রগুলোতে অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছে, যেমন আফগানিস্তান, ইরাক, তারপর আরো অনেক রাষ্ট্র আছে, ইনডাইরেক্টলি আরো অনেক রাষ্ট্র আগ্রাসন চালিয়েছে, যেমন লিবিয়া, বা বর্তমান চলছে ইয়ার মধ্যে সিরিয়ার মধ্যে ইনডাইরেক্টলি আগ্রাসন চালাচ্ছে। এই অবৈধ বা অন্যায়ভাবে যদি কোনো রাষ্ট্রে আগ্রাসন চালায়, সামরিক আক্রমণ চালায়, তাহলে ওই রাষ্ট্রের সাধারণ জনগণ ওই সরকারের বিরুদ্ধে হোক বা যারা আগ্রাসন চালাচ্ছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। যেমন আফগানিস্তানের তালেবান অথবা আল কায়েদা, তাদের বিরুদ্ধে তাদেরকে হটিয়েছে আমেরিকা, কিন্তু তাদেরকে ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দিলেও পুরোপুরি আল কায়েদাকে সম্পূর্ণভাবে দমন করতে পারেনি। আমেরিকা সরকার সম্পূর্ণভাবে আল কায়েদা দমনে ব্যর্থ হয়েছে। একইভাবে ইরাকের ভূখণ্ড দখল করেছে, অবৈধভাবে ইরাকের ভূখণ্ড আমেরিকা দখল করেছে বটে, কিন্তু ইরাকের মানুষের মন তারা জয় করতে পারে। এই দীর্ঘ সময় 2003 থেকে 2016 সাল পর্যন্ত ইরাকি বাহিনী, আমেরিকান বাহিনী ইরাকের মধ্যে ছিল। তারা বিভিন্নভাবে ইরাকি বাহিনীর, ইরাকের সাধারণ জনগণ, ইরাকের একেবারেই আবাল বৃদ্ধ বনিতার বলতে গেলে তাদের আক্রমণের শিকার হয়েছে। এই যে অবৈধ আগ্রাসন, একটা রাষ্ট্রের মানুষকে যখন অবৈধভাবে আগ্রাসন চালায়, তখন এই অবৈধ আগ্রাসন থেকেও সন্ত্রাসবাদের তৈরি হয়, যেটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। শিক্ষার্থীরা এই যে বিষয়টা এখন আমরা দেখছি সেটা হচ্ছে ইনডক্ট্রিনেশন। ইনডক্ট্রিনেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনডক্ট্রিনেশন হচ্ছে যখন কোনো আদর্শ বা কোনো মতবাদ, আমার মতবাদকে আমি সুপেরিয়র হিসেবে চালিয়ে দিই, বা আমার মতবাদ হচ্ছে সবার চেয়ে সেরা মতবাদ, হ্যাঁ,
তখন এই ইন্ডোক্ট্রিনেশন কনসেপ্টটা চলে আসে। আমি আরেকটু সহজ করে বলি, কোনো একটা মতবাদ যখন গোঁড়ামিতে পরিণত হয়, গোঁড়ামিতে রূপ নেয়, তখন সেটাকে বলা হয় ইন্ডোক্ট্রিনেশন। অর্থাৎ আমার কথা সবাইকে শুনতে হবে, তোমাদের কথা আমি শুনবো না, আমার এই মতবাদ সবাইকে অনুসরণ করতে হবে, এটা হচ্ছে ইন্ডোক্ট্রিনেশন। আমরা একটু উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবে তোমরা। 1947 থেকে 1991 পর্যন্ত কোল্ড ওয়ার চলেছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে। রাশিয়া চেয়েছিল সারা পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে, আমেরিকা এবং তার বন্ধুরা চেয়েছিল সারা বিশ্বে পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে। এর কারণও আছে অনেক লম্বা আলোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অনেকগুলো উপনিবেশ স্বাধীনতা লাভ করেছে। এই 90 স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলোর মধ্যে এই যেই কথাটা আমি একটু আগে বললাম, ইন্ডোক্ট্রিনেশন, অর্থাৎ রাশিয়া চেয়েছে সমাজতান্ত্রিক আদর্শকে জোর করে চাপিয়ে দেওয়া। হ্যাঁ, এই যে জোর করে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, সেটা হচ্ছে এক ধরনের ইন্ডোক্ট্রিনেশন। আবার আমেরিকা চেয়েছে পুঁজিবাদকে 90 স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলোর মধ্যে জোর করে চাপিয়ে দেওয়া বা বিভিন্ন কৌশলে চাপিয়ে দেওয়া। কৌশলে চাপিয়ে দেওয়াটা ইন্ডোক্ট্রিনেশন হবে না, জোর করে চাপিয়ে দেওয়া, যেটা আমার মতবাদ সমাজতন্ত্র মানতেই হবে, না হয় তোমাকে আমি আক্রমণ করব। এই যে আমার মতবাদ তোমাকে আমার কথা তোমাকে শুনতেই হবে, না হয় তোমাকে আমি আক্রমণ করব, এই এই কনসেপ্টটাই হচ্ছে ইন্ডোক্ট্রিনেশন। যেমন আরেকটু উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে। 2001 সালে যখন টুইন টাওয়ার হামলা করে আমেরিকার, তখন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ সাহেব একটা বক্তব্যে বলেছিলেন যে যারা আমার সাথে আছে তারা আমার বন্ধু, আর আমার সাথে আফগানিস্তান আক্রমণ ইস্যুতে যারা আমার বিপরীতে অবস্থান করবে বা আমাকে যারা সমর্থন দিবে না, তারা আমার শত্রু। এই যে অন্ধভাবে একটা কথা, কোনো ধরনের রেশনালিটি ছাড়া, যৌক্তিকতা ছাড়া একটা কথাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়াটাই হচ্ছে ইন্ডোক্ট্রিনেশন। এই ইন্ডোক্ট্রিনেশন থেকে অনেক সময় সন্ত্রাসবাদের তৈরি হয়। তো কিভাবে সন্ত্রাসবাদের তৈরি হয়? আমি চাই গণতন্ত্র, আমাকে যদি কেউ জোর করে সমাজতন্ত্র কায়েম করতে বলে বা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বলে, সেক্ষেত্রে যে আমার উপর জোর করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, হ্যাঁ, তার বিরুদ্ধে আমি আন্দোলন করব, তাকে আমি হামলা করব, তাকে আমি আক্রমণ করব। এই আক্রমণটা হচ্ছে ইন্ডোক্ট্রিনেশন। অর্থাৎ কোনো তত্ত্ব যখন গোঁড়ামিতিপূর্ণ রূপ নেয় এবং সেটা অন্যের উপর জোর করে চাপানোর চেষ্টা করা হয়, তখন তাকে ইন্ডোক্ট্রিনেশন বলা হয়। যেমন আল কায়েদা আফগানিস্তানে দীর্ঘদিন ধরে শাসন করেছে। আল কায়েদা বা এই সমস্ত সংগঠনগুলো তারা শাসন করেছে। তারা সাধারণ মানুষকে, বিভিন্ন মানুষকে তাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেক সময় অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তাদের মতাদর্শ অনুসরণ করার জন্য জোর করত। এটাই হচ্ছে এই যে মতাদর্শ অনুসরণ করার জন্য জোর করা, এবং একটা সময় গিয়ে দেখা গেছে তাদের বিরুদ্ধে আরেকটি প্রতিমত তৈরি হয়েছে। হ্যাঁ, নর্দার্ন অ্যালায়েন্স জোট, যেটা উত্তরাঞ্চলীয় জোট, যেটা ওই উত্তরাঞ্চলীয় জোট তৈরি হয়েছে। ওই জোটের কারণে এক সময় আমেরিকা তাদেরকে সাথে নিয়ে আল কায়েদার পতন করেছে। এই যে জোর করে চাপানো কোনো আদর্শকে, এটাকে ইন্ডোক্ট্রিনেশন বলা। শিক্ষার্থীরা, এই ছবির মধ্যে আমরা দেখছি যে, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে charities that are not charities। এখানে তিনটে হাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটা হাত, এই হাতটা বোঝা যাচ্ছে এটা কোনো শ্রমিকের বা কাজ করা মানুষ, সে পরিশ্রম করে এমন কোনো মানুষের হাত। আর এটাও অনেকটা কাজ করা মানুষের হাত। আর এই হাতটা একেবারেই বোঝা যাচ্ছে এটা কোনো সম্ভ্রান্তশালী, সম্পদশালী মানুষের হাত।
অর্থাৎ টাকাওয়ালা বা এরকম পুঁজিপতি সম্পদশালী মানুষের হাত। আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে এই তিনটে হাত একত্রিতকরণ হয়েছে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এরা হয়তো অভাবগ্রস্ত, এই লোকটা অভাবগ্রস্ত আর এই লোকটাও মোটামুটি অভাবগ্রস্ত, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা দিচ্ছে এই সাদা হাত যেটা, এটা এই যে সাহায্য করার যে মানসিকতা, সাহায্য করার যে মানসিকতা, এটা অনেক সময় সেরেটিভ নট সেরেটিস, আসলে সেরেটিস দ্যাট আর নট সেরেটিস। অনেক সেরেটি আছে, দার্থনিক প্রতিষ্ঠান আছে, কথাবার্তা তাদের কাজকর্ম সবকিছু শুনলে বা ভালো মনে হয়, বা তারা মানবতার সেবায়, তাদের উদ্দেশ্য হয়তো মানব সেবা, তাদের উদ্দেশ্য হয়তো কোনো একটা সুন্দর কাজ প্রতিষ্ঠা করা বা গরিব মানুষের, অসহায় মানুষকে সহযোগিতা করা, কিন্তু সুদূর প্রসারে চিন্তা করে দেখলে বা গবেষণা করে দেখলে বোঝা যাবে যে অনেকগুলো চ্যারিটি আসলে চ্যারিটি নয়, তাদের পেছনে আরো উদ্দেশ্য রয়েছে, আরো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো কি? হয়তো চ্যারিটির পেছনে তাদের মতাদর্শ প্রচার করে, চ্যারিটির পেছনে তাদের যে অর্থনৈতিক উদ্দেশ্য সেটা প্রচার করে, চ্যারিটির পিছনে ধর্ম প্রচার করে। হ্যাঁ, যেমন আমাদের এটা মিডিয়ায় অনেকবার আসছে, বা ওপেন সিক্রেট বিষয়টা, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অনেকগুলো মিশন আছে, অনেকগুলো চ্যারিটি সংগঠন আছে, যে সংগঠনগুলো পার্বত্য পাহাড়িদেরকে অনেক সহযোগিতা দিচ্ছে এভাবে বলা হচ্ছে, কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে তারা তাদের যে মিশন, যে অনেক সময় ধর্ম প্রচার করা, ধর্মের প্রসার করা, এটাও তাদের চ্যারিটির একটা উদ্দেশ্য হিসেবে দেখা গেছে। তো এই চ্যারিটিস দ্যাট আর নট চ্যারিটিস যখন হবে, অর্থাৎ দাতব্য উদ্দেশ্য বাস্তবে যখন দাতব্য হবে না, এটার পেছনে যখন অন্য উদ্দেশ্য থাকবে, তখন এই গোপন বিষয়টা গরিব মানুষরা, অসহায় মানুষরা যখন জানতে পারবে যে আসলে আমরা বঞ্চিত হচ্ছি, আমাদেরকে প্রতারিত করা হচ্ছে, আসলে এটা চ্যারিটি নয়, এটা আমাদেরকে প্রলোভন দেখিয়ে আমাদেরকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে, এটা যখন জানবে, তখন তাদের মধ্যে একটা তারা রিয়েক্ট করবে, তারা সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করবে, তারা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত হবে, তাদেরকে প্রতিহত করবে। এটাই অনেক সময় হয়ে থাকে, এবং অনেক রাষ্ট্রে এটা হচ্ছে, চ্যারিটির বিরুদ্ধে হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা দেখছি একটা মইয়ের এক মেরুতে একজন বসে আছেন, আর অন্য মেরু একেবারেই খালি। এটা প্রতীকী অর্থে আমি বোঝানোর চেষ্টা করেছি। পৃথিবীর এক প্রান্তে একজন বসে আছেন, আর অন্য প্রান্তে পুরোটাই খালি, পুরো জায়গায় জুড়েই তার আধিপত্য রয়েছে। তো এই তোমরা সহজেই বুঝতে পারবে, টুপিওয়ালা এবং মাথার মধ্যে যে টুপি আছে তার মধ্যে কিছু তারকা দেখা যাচ্ছে, হাতে তারকা দেখা যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা আমেরিকান কোনো প্রেসিডেন্ট বা আমেরিকার কোনো জনগণ বা আমেরিকার কোনো প্রতিনিধিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। ইউনিপোলার ওয়ার্ল্ড, আমরা জানি যে বর্তমান বিশ্ব এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা, এখানে দ্বিমেরু নাই, একটা মেরুতেই একটা মেরু কেন্দ্রিক বিশ্ব আবর্তিত হচ্ছে, এটা আমরা সবাই বুঝি, সেটা প্রেক্ষাপটটা আমরা কম বেশি জানি। তারপর আমি তোমাদেরকে আরেকটু সমৃদ্ধ করার চেষ্টা করছি। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যখন স্নায়ুযুদ্ধ শুরু হয়, আমরা সবাই জানি বিশ্ব দুটো মেরুতে বিভক্ত ছিল, রাশিয়া এবং আমেরিকা। তখন ছিল ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। এই রাশিয়ার সমাজতন্ত্র, আমেরিকার পুঁজিবাদ, এই দুটি রাষ্ট্র একেবারে পরস্পরের মধ্যে শত্রু বা আপন্ন অবস্থায় ছিল। তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে যুদ্ধ না করলেও ছায়া যুদ্ধ করেছে অনেক জায়গায়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, উত্তর কোরিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য 1948 থেকে 1950 পর্যন্ত এই সময়টাতে উত্তর কোরিয়াকে অস্ত্র দিয়ে, সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করেছে রাশিয়া। আবার দক্ষিণ কোরিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করেছে আমেরিকা, পাশ্চাত্য জোট। তাহলে এই যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে, কোরিয়ার মধ্যে প্রক্সি ওয়ার হয়েছে, কিভাবে ভিয়েতনামে প্রক্সি ওয়ার হয়েছে। দক্ষিণ ভিয়েতনামে আমেরিকা অস্ত্র দিয়েছে, উত্তর ভিয়েতনামে
অস্ত্র দিয়েছে রাশিয়া। এই প্রক্সি ওয়ার হয়েছে। স্নায়ুযুদ্ধ যখন 1991 সালে শেষ হয়, রাশিয়া ভেঙে 15টি রাষ্ট্র তৈরি হয় 1991 সালের 26 ডিসেম্বর, তখন বিশ্ব কার্যত এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা হয়ে যায়। অর্থাৎ বিশ্বে এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা হয়ে যায়, এক কেন্দ্রিক বিশ্ব হয়ে যায়। অর্থাৎ আগে সমস্ত ডিসিশন মেকিং এ, বৈশ্বিক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রাশিয়াকে বিচার করা হতো, রাশিয়াকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা যখন হয়ে যায়, সমস্ত ডিসিশন মেকিং এ আমেরিকা চলে আসে। তো আমেরিকা চলে আসার কারণে স্বাভাবিকভাবে স্নায়ুযুদ্ধ চলাকালীন যে সমস্ত রাষ্ট্রগুলো, ছোট রাষ্ট্রগুলো, ক্ষুদ্র রাষ্ট্রগুলো রাশিয়ার বন্ধু ছিল, সেই রাষ্ট্রগুলো আমেরিকার চক্ষুশূলে পরিণত হয়। আমেরিকা তাদেরকে বিভিন্নভাবে বঞ্চনা করেছে, ওই দেশের সরকার উৎখাতের চেষ্টা করেছে, ওই দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এম্বার্গো দিয়েছে, অবরোধ দিয়েছে, দিচ্ছে। তো ফলশ্রুতিতে ওই রাষ্ট্রগুলোতে বা ওই রাষ্ট্রের জনগণের মধ্যে আমেরিকা বিদ্বেষী একটা মনোভাব তৈরি হচ্ছে, বা আমেরিকা পাশ্চাত্য বিদ্বেষী, পুঁজিবাদী বিদ্বেষী একটা মনোভাব তৈরি হচ্ছে। এবং তাদের মধ্যে তারা হয়তো সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ করার মতো ওরকম মিলিটারি ক্যাপাসিটি তাদের নাই, কিন্তু ব্যক্তি বিশেষে অথবা সংগঠন বিশেষে আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যেটাকে আমেরিকার সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে বলে, বা পশ্চিমা মিডিয়ার সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে যেটাকে উপস্থাপন করে। যা হোক, তাহলে আমরা বুঝলাম, যেমন একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে, যখন স্নায়ুযুদ্ধ চলে তখন ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। স্নায়ুযুদ্ধ চলে যাওয়ার পরে 1991 পরবর্তী সময়টাতে ইরানের সাথে যেহেতু রাশিয়ার সম্পর্ক ভালো ছিল, ইরানকে আমেরিকা একেবারে চক্ষুশূল হিসেবে বিচার করে। ইরানের সবচেয়ে বড় শত্রু আমেরিকা। তো ফলশ্রুতিতে ইরানের সরকার বা ইরানের বিভিন্ন সাধারণ জনগণ যারা আছে, তারাও আমেরিকাকে আপন হিসেবে নিতে পারে না, বা আমেরিকাকে কাছের কেউ গ্রহণ করে নিতে পারেনি। যাই হোক, এখানে যে ইমেজটা আমরা দেখছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে একটা মানুষের অবয়ব, এই মানুষটাকে পাথরে বন্দি একটা মানুষের অবয়ব, যে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এটাকে আমি ক্লারিফাই করার চেষ্টা করেছি পলিটিক্যাল গ্রেভিয়েন্স, অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধ থেকেও এই যে সন্ত্রাসবাদের তৈরি হতে পারে। যখন ক্ষমতাসীন সরকার অথবা একটা রাজনৈতিক দল অন্য কোনো দলকে, তার প্রতিপক্ষকে কণ্ঠরোধ করার চেষ্টা করবে, তাদের মতামতকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করবে, তখন তাদের মধ্যে প্রতিমত হিসেবে বা প্রতিক্রিয়া হিসেবে তারা এক সময় গিয়ে হয়তো সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতার আশ্রয় নেবে, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা করবে। এভাবে পলিটিক্যাল গ্রেভিয়েন্স থেকে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেও সন্ত্রাসবাদের তৈরি হয়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সন্ত্রাসবাদের তৈরি হয় কিভাবে, তোমাদের আমি আরেকটু ক্লিয়ার করে বললে তোমরা বুঝতে পারবে। যে যেমন কোনো রাষ্ট্রের কোনো দলকে যদি অবৈধ ঘোষণা করা হয় এবং কোনো আদর্শকে যদি অবৈধ ঘোষণা করা হয়, স্বাভাবিকভাবে সেই আদর্শ যারা অনুসরণ করে, সেই দলের যারা মানুষ আছে, তারা সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। তারা সরকারের বিরুদ্ধে যদি বৈধ আন্দোলন করার, গণতান্ত্রিক আন্দোলন করার সুযোগ না পায়, তখন তারা বিভিন্ন ধরনের সহিংসতার আশ্রয় নেবে, গেরিলা আক্রমণ চালাবে, গোপনীয়ভাবে সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করে ক্ষতি করার চেষ্টা করবে। এই পলিটিক্যাল গ্রেভিয়েন্স থেকে অনেক ধরনের হয়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত। আমি আরেকটা উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যেমন সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে এখন যুদ্ধ চলছে, এটা কার্যত একটা অসম যুদ্ধ। সৌদি আরব, মিশর এবং আরো অনেকগুলো রাষ্ট্র, ইসলামিক
জোট হিসেবে একটা সৈন্যবাহিনী, মিলিটারি বাহিনী গঠন করেছে। তারা ইয়েমেন একটা ছোট রাষ্ট্র, যারা অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে একটা রাষ্ট্র, তাদেরকে আক্রমণ করছে, তাদের ওখানে বোমিং করছে। তো ফলশ্রুতিতে ইয়েমেন ইরানের সহযোগিতা নিয়ে সৌদি আরবের যে সমস্ত স্থাপনাগুলো আছে, গুরুত্বপূর্ণ তেলের স্থাপনা বা যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, ওখানে মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র হামলা করে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে অনেক সময় সন্ত্রাসী আক্রমণ হতে পারে বা সন্ত্রাসবাদ তৈরি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে একটা ইমেজের মধ্যে এটা ইমেজটা হচ্ছে একটা কোন নৃগোষ্ঠী, যে এথনিক গ্রুপ, এটা কোনো সম্প্রদায়ের নৃগোষ্ঠীর কোনো ছবি, যারা খুব সম্ভবত মানববন্ধন বা কোনো প্রতিবাদ মিছিলে যুক্ত হয়েছে। যে এথনিসিটি থেকেও অনেক সময় সন্ত্রাসবাদের তৈরি হয় বা নৃগোষ্ঠী থেকে অনেক সময় সন্ত্রাসবাদের তৈরি হয়। আমি এটা তোমাদের বুঝতে সহজ হবে একটা উদাহরণ দিলে, আমাদের পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র ফিলিপাইনে মিন্দানাও একটা দ্বীপ আছে। ওই দ্বীপে মুসলিম জনগোষ্ঠী, মুসলিম অধ্যুষিত একটা দ্বীপ, আর রেস্ট অফ দি ফিলিপাইন হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। তো এই মিন্দানাওয়ের জনগণকে ফিলিপাইন সরকার বিভিন্নভাবে বঞ্চিত করেছে। চাকরি বাকরির ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করেছে, তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করেছে। ফলশ্রুতিতে তারা একটা জোট গঠন করেছে, একটা দল গঠন করেছে, সন্ত্রাসী সংগঠন করেছে, ফিলিপাইন সরকারের বিরুদ্ধে তারা সংগ্রাম করে। এই যে এথনিক গোষ্ঠী, মিন্দানাওয়ের এথনিক গোষ্ঠী হচ্ছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী হচ্ছে মুসলমানরা, তাদেরকে খ্রিস্টান সরকার অর্থাৎ ফিলিপাইন সরকার তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করে আসছে। এই যে বঞ্চনা, এই বঞ্চনা থেকেই কোনো গোষ্ঠী, এথনিক কোনো গোষ্ঠী যদি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মূল গোষ্ঠী থেকে বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়, আক্রমণের শিকার হয়, বঞ্চনার শিকার হয়, তখন ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী কি করতে পারে? আন্দোলন করতে পারে, সংগ্রাম করতে পারে, সন্ত্রাসবাদের আশ্রয় নিতে পারে। সর্বশেষ পরিস্থিতি হিসেবে তাদের গণতান্ত্রিক আন্দোলনেও যদি কাজ না হয়, তারা সন্ত্রাসবাদের আশ্রয় নিতে পারে। অ্যাক্সিডেন্টাল গেরিলা, এটাও একটা সন্ত্রাসবাদের পেছনে অন্যতম কারণ। এটা আমরা জানি, অ্যাক্সিডেন্টাল গেরিলা থেকে সন্ত্রাসবাদের তৈরি হয়। ইলিটারেসি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অজ্ঞতা, মূর্খতা, অজ্ঞতা থেকে অনেক সময় সন্ত্রাসবাদের তৈরি হয়। আমরা দেখব, আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, মধ্যপ্রাচ্যে যে সমস্ত সংগঠনগুলো হচ্ছে, এর নেপথ্যে সবচেয়ে বড় কারণ, সন্ত্রাসবাদী যে কার্যক্রম হয়, এর নেপথ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইলিটারেসি থেকে, অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে সন্ত্রাসবাদের তৈরি। আইএসএ যারা যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তারা যাচ্ছে হয়তো তাদের সঠিক পড়াশোনা নাই, তাদের আধুনিক পড়াশোনা নাই। আধুনিক পড়াশোনার অভাবে, সঠিক পড়াশোনার অভাবে মানুষ সন্ত্রাসবাদের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। তো সঠিক শিক্ষা, সঠিক শিক্ষা যদি আমরা সারা বিশ্ববাসীকে দিতে পারি, তাহলে হয়তো সন্ত্রাসবাদ অনেকাংশেই কমে যাবে। মানুষ যদি বুঝতে পারে সন্ত্রাসবাদ শেষ কথা নয়, এর আগে আলাপ আলোচনার মাধ্যমে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনেক কিছু আদায় করা যায়, এই কনসেপ্টটা মানুষের মধ্যে যখন আসবে, তখন কোনো শিক্ষিত মানুষের পক্ষে সন্ত্রাসবাদের সাথে যুক্ত হওয়া আসলে অসম্ভব। সঠিক প্রপার শিক্ষায় শিক্ষিত মানুষের পক্ষে সন্ত্রাসবাদের সাথে যুক্ত হওয়া একেবারেই অসম্ভব। তাহলে আমরা দেখছি এখানে যে বিষয়টা, এই যে দেখা যাচ্ছে, ল্যাক অফ এডুকেশন অ্যামাংস্ট দি পিপল হ্যাজ বিন পুট ফরওয়ার্ড এ প্রাইম রিজনস অফ দি টেরোরিজম। অর্থাৎ সঠিক শিক্ষার অভাবেই সন্ত্রাসবাদে যুক্ত হচ্ছে। আনএডুকেটেড পারসন আর ইজি টু বি persuaded to commit the crime because they have no
হাই অ্যাবিলিটি অফ থিঙ্কিং, যাদের চিন্তার জগৎ সংকীর্ণ এবং যাদেরকে খুব সহজে কনভিন্স করা যায় যে কোনো ধরনের কাজ করতে, প্রলুব্ধ করা যায় অশিক্ষিত মানুষকে, তাদেরকে দিয়ে সন্ত্রাস পরিচালনা করা, সন্ত্রাসবাদ করা সম্ভব। Many terrorists believe crazy things. They are more likely to do crazy things. অনেকেই আছে, অশিক্ষিত মানুষ আছে যারা ফ্যানাটিক, যারা চিন্তা করে না, ক্রেজি, কোনো যেটার পূর্বাপর চিন্তা করে না, যে অন্য দেশে আক্রমণ করলাম, অন্যকে আমি হত্যা করলাম, সেটা কি হতে পারে, এটা সুদূর প্রসারী কি হতে পারে, আমার কি হতে পারে, আমার হয়তো আমাকেও হয়তো মেরে ফেলবে, এই ধরনের যে সুদূর প্রসারী চিন্তাগুলো যাদের মধ্যে নাই, তাদেরকে দিয়ে সন্ত্রাসবাদ, অর্থাৎ ইলিটারেসি থেকেই সন্ত্রাসবাদের প্রয়োগ। ইনজাস্টিস, এটা আমরা বুঝি, ইনজাস্টিস থেকেও সন্ত্রাসবাদ হয় যদি কোনো আইনের শাসন না থাকে, কোনো গোষ্ঠী বা কোনো সম্প্রদায় বা কোনো মানুষ যদি বারংবার ইনজাস্টিসের শিকার হয়, তখন সে রিয়্যাক্ট করে একটা সময়ে গিয়ে সে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়। এটা আমরা বুঝি। ফ্রেন্ডস, আমরা একেবারেই শেষ দিকে চলে আসছি। শিক্ষার্থীরা, তোমাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর, আমার মনে হয় তোমরা ক্লাসটি উপভোগ করবে, এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে, তোমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।